এবার আমরা একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে queerness ডিসেবিলিটি এবং সেক্সুয়াল ডিজায়ার বা সেক্সুয়াল ডিজায়ারেবিলিটির এই ইন্টারসেকশনটা। এবার ধরো আমরা যদি কুয়ারনেসের জায়গা থেকে বলি যে যারা জেন্ডার সেক্সুয়াল নন কনফর্মিং মানুষ, তাদেরকে এমনিতেই একভাবে একটা অ্যাবনর্মালিটি বা অস্বাভাবিকতার একটা লেবেল দিয়ে দেওয়া হয়। কেন না তারা সেই অর্থে যেটা রিপ্রোডাক্টিভ পিনোভেজাইনাল পেনিট্রেটিভ সেক্সুয়াল যে ইকোনমিটা যে ধাঁচাটা সেটা তারা ফলো করে না, যার জন্য তারা যেহেতু এই স্ট্রাকচারের বাইরে, তাদেরকে এমনিতেই একভাবে মানে সেই অর্থে শারীরিক মানসিক অক্ষমতা হিসেবে দেখা হয়, কোট একটা অক্ষমতা হিসেবে তাদের দেখা হয়। এবং অনেক জায়গায় আমি এটাও শুনেছি যে যদি কেউ জেন্ডার নন কনফর্মিং হয় বা সেক্সুয়ালি নন কনফর্মিং, সেটা তাকে ডিসেবলড বলে তাকে করে দেওয়া হয়। এবার আমি যদি এইটা যেমন একদিকে, আর একদিকে আমি যদি ডিসেবিলিটির এটাতে আসি, তাহলে ডিসেবিলিটিকেও অনেক সময় একটা ওই সেক্সুয়াল ডিজায়ার এবং ডিজায়ারেবিলিটির দিক থেকে একদম নাকচ করে দেওয়া হয়, অ্যাজ ইফ যারা ডিসেবলড মানুষ তাদের নিজস্ব কোনো সেক্সুয়াল ডিজায়ার থাকারই কথা না, থাকে না, তাদের কোনো সেক্সুয়াল এজেন্সি নেই, এবং তারা অন্যদের কাছেও অ্যাজ ইফ নট অ্যাট্রাক্টিভ, বিকজ হয়তো সেই অর্থে তাদের যেহেতু একটা সেই অর্থে যেরকমভাবে আমাদের একটা নর্ম আমাদের মাথায় কাজ করে অফ সেক্সুয়াল এবিলিটি, সেই সেক্সুয়াল এবিলিটির সেই স্টিরিওটাইপের মধ্যে তারা ফল করে না, তারা পড়ে না বলে তাদেরকে একেবারে রাইট অফ করে দেওয়া হয় যে ওর তো সেক্সুয়াল ডিজায়ার হওয়ার কথা নয়, ও কি করে অন্যদের কাছে সেক্সুয়ালি অ্যাট্রাক্টিভ হবে, ওর তো বডির দিক থেকে বা মাইন্ডের দিক থেকে নট ফিট ইনাফ। এটা যেমন একটা বলা হয়, তেমনি আরেকটা কথাও শুনেছি যে যারা ডিসেবিলিটি নিয়ে যারা জীবন কাটাচ্ছেন, তাদের অ্যাজ ইফ তাদের মানে খাদ্য, বাসস্থান, শিক্ষা এইগুলো আগে আসার কথা, তাদের জীবনে সেক্স নিয়ে এত মাথা ব্যথা কেন? তারা তো নিজেদের আগে অন্যান্য অধিকার নিয়ে লড়ুক, সেক্সুয়াল ডিজায়ারটা তো তাদের হওয়ারই কথা না। তো এই যে কিছু কিছু ধারণা যেগুলো প্রচলিত আমাদের মধ্যে, সেটা নিয়ে যদি তোমরা একটু কমেন্ট করো। তুমি শুরু করবে? হ্যাঁ, যখন আমরা ডিজায়ার আর ডিজায়ারেবিলিটি কথা বলি, তখন এটা অনেক anyway in the structure of the world are built on able-bodied norms. That is the normative, that is the foundational sexuality. আর যখন আমরা disabled sexuality কথা বলি, even that is coded, intimacy is coded in a very ability normative way. Queer community context এ যখন আমরা বলি, for example, the perfect amount of eye contact, intimacy, the perfect haircut that proves your queerness at a party, your identity. There are lots of political realities that we all deal with. All of this is very intimately, very coded and very inaccessible. যখন আমরা for example dating apps এ কথা বলি, the very verification process on dating apps is ableist, right? Like ফটো ক্লিক করতে হবে আর একটা হাত দেখাতে হবে, that's the verification process. When someone is physically disabled, the app will not recognize them as being sexual citizens on the app, right? Or অনেক commodification-ও হয়, commodification of identities, commodification of discrimination. যখন আমরা disabled আর queer
আর অন্য রকমের আইডেন্টিটিস আমরা আমার বায়োতে মিলাই দ্যাট। তো what does it mean? How does that impact the violence that we face on dating apps, right? আমাদের রিলেশনশিপে I've always buried my disabled identity, even though it's right out there. সবাই দেখে, but I have always buried my needs, especially when আমি আমার মাটা cishet able-bodied man ছিল। আর even while talking about structures such as queer abuse, right? So many disabled identities are buried and needs are not. Sure. ওকে, ঈশান তুমি একটু তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করবে এই বিষয়ে? অ্যাকচুয়ালি এক নম্বর কথা হচ্ছে যে যেমনটা তুমি বলছিলে রঞ্জিতাদি, একেবারেই সঠিক। আমি যখন আমি দেখেছি যে একজন ডিসেবলড মানুষ হিসেবে যখন আমরা এক ধরনের একটা পারফেক্ট বডির সেলিব্রেশন আমরা দেখি যখন আমরা কুয়ার কমিউনিটির মধ্যে থাকি, সেটা একটা কনস্ট্রাক্ট তৈরি করা হয়, সেটা কুয়ার কমিউনিটি একরকমভাবে তৈরি করে, পেট্রিয়ার্কি একরকমভাবে চাপিয়ে দেয়, সেটাকে একরকমভাবে এন্ডোর্স করি আমরা অনেক সময়, যে একটা পারফেক্ট বডির সেলিব্রেশন, হোয়াট এভার দ্যাট মিনস। মানে এরকম দেখতে হবে, এতটা হাইট হবে, এরকম মানে ছেলেদের ক্ষেত্রে একরকমের একটা ফিজিক, মেয়েদের ক্ষেত্রে একরকম একটা ফিজিক, এটা আমরা সেলিব্রেট করতে পছন্দ করি, সেটা আমরা দেখতে পছন্দ করি, সেটাকে বেশি ডিজায়ারেবল বলে ভাবি। এবং ডিসেবিলিটি অ্যাটলিস্ট এবলিস্ট সোসাইটি যেভাবে দেখে, একেবারে গোড়া ঘেঁষে ডিসেবিলিটিকে কিন্তু আনডিজায়ারেবল, আনঅ্যাট্রাক্টিভ, আগলি হিসেবে দেখা হয়। যে কারণে আমি কিন্তু বলবো যে আমার যেটা আমি বারবারই বলছি, আগেও বলেছি, আমি বারবারও বলবো, যে আমার চোখ ঢেকে রাখার চেষ্টা করা, সেটা কিন্তু সেই অ্যাংজাইটি থেকে স্টেম করে, যে আমি জানি যে সম্ভবত এটা the rest of the community, they will not find it very attractive, তাই আমি এটাকে ঢেকে রাখবার চেষ্টা করব। আবার তুমি যেটা বললে, একদিকে সেক্সুয়াল এজেন্সি হিসেবে না দেখা ডিসেবল মানুষদের, কারণ আমরা রিজার্ভেশনের জন্য লড়াই করব, আমরা আমাদের রিহ্যাবিলিটেশনের জন্য লড়াই করব, আমরা সেক্সুয়াল রাইটস আবার কি, এটা আবার কি, এটা আবার অ্যাট দ্য সেম টাইম অন্যদিকেও আমি দেখেছি যে মনস্ট্রাস সেক্সুয়ালিটি, ওদের তো ওসব একটু বেশি থাকে, তো সেইটাও একটা কিন্তু মানে সেইভাবেও একটা কিন্তু একটা দেখবার চেষ্টা করা হয় আমাদেরকে। এবং আমি সবসময় যে কারণে নোটিস করি যে কুয়ার পলিটিক্সের মধ্যে, কুয়ার কমিউনিটির মধ্যে একরকমভাবে শুধু ডিজায়ারেবল বডিকে সেলিব্রেট করা নয়, ডিজায়ারেবিলিটিকে একরকমভাবে পোর্ট্রে করা, সেল করা, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবং আমরা যারা ভিজিবলি ডিসেবলড, যারা ভিজিবলি সেই 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 স্ট্রাকচারটার সঙ্গে কনফর্ম করছি না, আমরা তার বাইরে, আমাদেরকে আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে কুয়ার মানুষদের খুব অসুবিধা হয় আমাদেরকে ইনকর্পোরেট করতে, আবার ডিসেবলড মানুষদের খুব অসুবিধা হয় অনেক সময়। আমি দেখেছি যে আমাদের একটা বিকল্প এক ধরনের সেক্সুয়াল একটা চাহিদা থাকতে পারে হেটেরোপেট্রিয়ার্কাল নোশনসগুলোর বাইরে গিয়ে, সেইটা আমি দেখেছি ডিসেবলড কমিউনিটির মধ্যে, যে এসব কি করিস, হ্যাঁ তুই ঠিক হয়ে যাবি, ভালো হয়ে যাবি, ঠিক হয়ে যা, মানে এটাও কিন্তু আমি আবার লক্ষ্য করেছি। সূর্যতাপার কাছে একটু জানতে চাইবো যে ও কি বলতে চাই এই বিষয়ে। হ্যাঁ, আমি বলবো ডিজায়ারেবিলিটি মানে আমরা যদি ধরো নিউরোডাইভার্জেন্স, মানে যেটা আমার ADHD অটিজম দুটোই আছে, তো সেইটাতে যেই মাস্কিংয়ের যেই জিনিসটা বলা হয়, যে মানে সেটাকে লুকিয়ে রাখা, হ্যাঁ, তো তুমি মানে লুকোতে লুকোতে আস্তে আস্তে মানে একটা অন্য মানে একটা চরিত্র হয়ে যাও। হ্যাঁ, আমরা যখন দেখি যে
অভিনেতা অভিনেত্রীরা বলছে যে আমরা মানে চরিত্রতে ঢুকে গেলে আর বেরোতে পারছি না, তো সেখানে তুমি ভাবো যে 20 বছর ধরে আমি একটা চরিত্রের অভিনয় করে যাচ্ছি, হ্যাঁ, এবার সেটা থেকে মানে আমি কখন বেরোচ্ছি কখন ঢুকছি, মানে সেইটা আমি কোথায় শেষ, চরিত্র কোথায় শুরু, সেসব মানে জানি না। কিন্তু এই মানে যে চরিত্রে সাফল্য, মানে সব থেকে সফল যে চরিত্রটা, সেটা হচ্ছে মানে যেটা সব থেকে বেশি ডিজায়ারেবল। হ্যাঁ, আর ছোটবেলা থেকে মানে তুমি যখন দেখছো যে তুমি মানে তোমার মধ্যে কিছু একটা ভুল আছে, সেটার জন্য তোমাকে কেউ মানে তোমার সাথে বন্ধুত্ব কেউ করছে না, তুমি মানে সব জায়গায় একটা মানে আলাদা সব ওরকম, তো তার সাথে সাথে তুমি শুনছো মানে এই সিন্ডারেলার স্টোরি বা এইসব ফেরি টেল, যে মানে ওর জীবন খুব দুঃখী কিন্তু ওকে দেখে কারোর পছন্দ হয়েছে বলে ওর সব সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ, মানে ওর জীবনের নানা নির্যাতন থেকে সে বেরিয়ে আসতে পেরেছে। তো সেখানে তখন মনে হচ্ছে আচ্ছা মানে আমাকে যদি কেউ আমাকে কেউ কেন ভালোবাসবে, যদি আমাকে তার ভালো লাগে, যদি আমাকে ভালো দেখতে হয়। হ্যাঁ, তো সেইখান থেকে মানে তারপরে মানে আস্তে আস্তে বড় হতে হতে মানে সেরকম অনেক অ্যাটেনশন আমি পেয়েছি মানে টিনেজের শেষের দিকে, সেই মানে যে একটা বিশাল পরিবর্তন। তারপরে যদি তোমার মনে হয় যে আচ্ছা মানে এর উপরে আমি আবার ট্রান্স, হ্যাঁ, তো সেখানে আবার আরো একটা আনডিজারেবলের একটা জিনিস আসছে, তো সেটাকে আবার কম্পেনসেট করার জন্য আমাকে আরো ডিজারেবল হতে হবে। যে আমাকে যদি লোকেরা দেখেও যে আমি যদি বলিও যে আমি ট্রান্স, আমি ডিসেবলড, আমি অটিস্টিক, এত কিছু যদি বলি, তবুও লোকেরা মানে আমাকে পছন্দ করবে, আমার সাথে বন্ধুত্ব করতে চাইবে। সেটা কেন? যদি মানে আমাকে ভালো দেখতে হয় তাহলে হয়তো করবে। যে আমি যদি কোনো স্পেসে, ধরো কুইয়ার স্পেসেও গিয়ে আমি কারোর সাথে হয়তো কথা বলতে পারছি না, কিন্তু তবুও হয়তো কেউ কেউ আমি দেখছি মানে আমার দিকে কিউরিওসিটি নিয়ে আমার দিকে তাকাচ্ছে, হ্যাঁ, হয়তো তার মধ্যে কেউ কেউ এসে আমার সাথে কথাও বলবে। হ্যাঁ, সেটা কেন? কারণ আমাকে দেখে তার কোনো ভাবে সে আকর্ষিত হয়েছে বা কিছু হয়েছে। হ্যাঁ, সে যদি লাইনও মারে তারপরে আমি তো জানি যে আমি বন্ধুত্ব করে নেব, আমার তো মানে বন্ধুত্বটা প্রয়োজন না, তো সেইটা কিভাবে হয়? তো এই জিনিসগুলো আছে। তো আমার মানে যে একটা চরিত্র যে আমি যেটার মধ্যে চলে গেছিলাম, যেটা হচ্ছে একটা মানে বেসিকলি নিউরোটিপিক্যাল সিস ওম্যান। হ্যাঁ, আর তারপর আমি যখন মানে বিদেশেও গেছি পড়াশোনার জন্য, তো সেখানে মানে আরো মার্জিনালাইজেশন এসেছে, মানে ব্রাউন মানে রেসের দিক দিয়ে বা ইমিগ্রেন্টের দিক দিয়ে। তো সেখানে আমার আরো বেশি মানে নিজেকে যে ডিজায়ারেবল করতে হবে, মানে ওয়েস্টার্ন লেন্স, একটা হোয়াইট লেন্সের মধ্যেও যে একটা ডিজায়ারেবল জিনিসটাকে আনতে হবে, তখন আমি নিজে থেকে মানে আরো বেশি আলাদা হয়ে গেছি। তো এখন আমি মানে এইটার সাথে নেগোশিয়েট করার মানে শুরুটা করছি, যে মানে সবাই আমাকে পছন্দ করছে কিন্তু আমি কি নিজেকে পছন্দ করছি, মানে আমি কে, সেই জিনিসটাই মানে বোঝার চেষ্টাটা এখন হচ্ছে। যে মানে সবসময় যে আমাকে সবাই ডিজায়ারেবল মনে হতে হবে, সেটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি মানে কি বলবো, মানে নিজের সাপোর্টে নিজে দাঁড়ানো। আর এই যে একটা কথা হচ্ছিল যে অনেক সময় এই সেক্সুয়ালিটিকে যেভাবে দেখা হয় ইন দ্য কেস অফ ডিসেবলড পারসনস, যে হয় এদের কোনো রকম কোনো সেক্সুয়াল এজেন্সি নেই বা ওরা মনস্টার সেক্সুয়ালিটি। এবার এই পুরো গল্পটার মধ্যে যেটা খুব খুব মানে একেবারেই ইরেজড হয়ে যায়, সেটা হচ্ছে দ্য কাইন্ড অফ সেক্সুয়াল ভায়োলেশন বা কাইন্ড অফ সেক্সুয়াল অ্যাবিউজ। মানে ভাবে যে ওর আবার ও ডিসেবলড হয়ে ও বলছে ও সেক্সুয়ালি ভায়োলেটেড, কে ওর দিকে তাকাবে? ওর দিকে তো কেউ তাকাবেই না। মানে একদিকে তুমি ডিসেক্সুয়ালাইজ করছো, তার উপর তুমি তাকে ভায়োলেট করার সেই সুযোগটা নিচ্ছ, কারণ কেউ তো ওর কথা বিশ্বাস করবে না। কারণ কেউ যদি বলেও তো মানে তাহলে মানে ও হাউ ইজ ইট ইভেন পসিবল? সো এইটা একটা খুব র্যাম্পেন্ট ভায়োলেশন বোধ হয় ডিসেবল, কারণ ডিসেবল মানুষরা অনেক সময় একটা অ্যাসিস্ট্যান্স, ডেইলি অ্যাসিস্ট্যান্সের দরকার হয়, এবং সেইটা কিভাবে একটা মানে অ্যাবিউজিভ একটা টাচ বা এক ধরনের ম্যানিপুলেশনের চলে যেতে পারে, সেইটাও একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বোধহয় আমাদের মাথায় রাখতে হবে। তুমি একটা যেটা কথা বললে রঞ্জিতা, দি একদম ঠিক, যে সেক্সুয়াল ভায়োলেন্সের কথা বললে, যে ডিসেবলড মানুষদের ক্ষেত্রে যখন সেক্সুয়ালিটি প্রসঙ্গ আসে, তাদের অনেক সময় সেক্সুয়াল ভায়োলেন্সের জায়গাটা মানে ইরেজড হয়ে যায়, কারণ কি তাদেরকে সেক্সুয়াল এজেন্ট হিসেবে আমরা দেখছি না। আবার অ্যাট দ্য সেম টাইম আমি উল্টো গল্পটাও দেখেছি, যে একজন ডিসেবলড মানুষ বা দুজন ডিসেবলড মানুষ, তারা তাদের সেক্সুয়ালিটি অ্যাসার্ট করছে,
তারা একসঙ্গে বসে আছে, মেবি তারা ডেটে গেছে, বা তারা তাদের যে প্লেজার পাবার অধিকার আছে, এই কথাটা যখন বলছে, সেইটা মানে ডিসেবিলিটির সঙ্গে আমরা সেক্সুয়াল প্লেজারকে এক করতে চাই না, একই ব্র্যাকেটে আনতে চাই না, অ্যাজ ইফ পুরো আমাদের জীবন, পুরো গোটা জীবনটাই ওই রিহ্যাবিলিটেশন কেন্দ্রিক, এবং সেখানে কোনো আমাদের উই আর ট্র্যাজিক হিরোজ অ্যাজ ইট ওয়ার, সেটা হলেই সবচেয়ে সুবিধা হয় সমাজের, মানে ট্র্যাজিক সুপার ক্রিপস। কিন্তু তার বাদে যে অন্য কোনো স্টোরি থাকতে পারে, আমার কোনো হিরো হবার দরকার নেই, আমার কোনো সুপার ক্রিপ হবার দরকার নেই, আমার কোনো ইন্সপিরেশনাল পর্ন হবার দরকার নেই, এবং আমাকে সবসময় এসেনশিয়ালি আমাকে একটা মাস্ক পরে থাকতে হবে যে আমি খুব ট্র্যাজিক, আমার লাইফটা খুব ট্র্যাজিক, সেটাও হতে হবে এমন কোনো কথা নেই। আমিও যে আমার মতন করে আনন্দ পেতে পারি, সুখ পেতে পারি, সেটা পাবার অধিকার আমার আছে। এইটা কিন্তু অনেক সময় আমাদেরকে ডিনাই করা হয়। জাস্ট দি অর্ডিনারিনেস অফ ডিসেবিলিটি, সেইটা অনেক সময় অ্যাকনলেজড হয় না। Ishaan is very true. We also need to talk about যখনই আমরা sexual rights, sexual citizenship, SRHR, এটার কথা বলি, the hierarchy between cis-disabled men and cis-disabled women, right? In a way, both cis-disabled men and cis-disabled women are different. They have different realities. They have different genders, different ways of taking up space in the world, different rights as well. So the hierarchy of disability that you were talking about. এখানে যদি আমরা queer trans community আছি, যদি আমি বলে নাও ট্রান্স ম্যান, তখন বডি হেয়ার নিয়ে আমার বডি হেয়ার has to be there as an evidence of my transness. If I'm a trans woman, if I'm trans feminine, then I have to have markers of, feminist, right? So এটা desirability, it goes right into desirability, how people look, how they present themselves, how they dress up. আমি একটা when I was in school, আমি শুধু I was the only physically visibly disabled girl in class, and there was a segregation. So there was a boys' school, and then there was a girls' school. So the gender binary was already there. It was very fit, right? And I remember there were certain milestones in my mind that I had to reach. For example, in class 9, একটা socials বলে একটা event হতো, where girls would ছেলেদের সঙ্গে ডান্স করতো, মিঙ্গল করতো, একটা ইভেন্ট ছিল, and everyone as soon as they reached class 9 would look forward to it, right? Like as a milestone, because when you're at that age, you want to engage in intimacy, right? And at this point, I remember everybody was very excited in class. They were putting makeup, they were dressing up. আর আমার ইউনিফর্ম ছিল ড্রেস ছিল, সাদা করে ড্রেস ছিল, আর আমার লেগ ব্রেসেস couldn't be seen. I mean, it was like a
kind of a below the knee dress, but my leg braces were, I used to call my leg braces giant monstrous shoes because they were like a monster in my life, right? It used to affect my self-esteem a lot. So at this point, I knew कि আমি যেতে পারবো না because I'm very conscious. I was feeling dysphoria. I was feeling like I wouldn't be able to catch up to the standards of able-bodied femininity. To be a woman, I wouldn't be able to be the proper woman, right? So I didn't end up going. And this was a very, like, it shouldn't have been, but it was like a defining formative experience, right? Of course, now we can say, now we are more affirmed, but at that point, I didn't have any resources or support system of empowerment, right? So yeah, অনেক ability coded আর ও ছিল। আর I remember I have never viewed myself as desirable or even in relationships, right? I remember I began viewing myself as desirable when I, for example, started, I formed a collective, right? Or I started literally like making something out of my trauma. Making something out of I used to write. I write about my queer disabled identity. So there's some purpose there, right? There's a lot of thing about survival. Surviving in a world as a disabled person, or finding your place in this world. Many times I was told, how are you going to survive with a disabled left hand? Or how are you going to, like, deal with the able-bodied world? And at that point, I had no reference point. So when I formed a collective, when I began working with different organizations, when I asserted myself as a feminist, then I had purpose. And then I began to view myself as useful or desirable. I know we frown at words like girl boss or something like it's in a capitalist world, right? You have to keep hustling or whatever. But they really validate me. It really validates me when others call me a girl boss, because like for me, as আমার disabled body আছে, and traditionally ওটা undervalue করার আছে. Disabled bodies are just considered like useless. Our bodies are considered empty vessels of abuse, right? So it's really like just going on and on validating my own identity in this world, and it's definitely not like, of course we are sitting here, there's a lot of pride, but grief ache, like just existing with your queer disabled body, navigation and so many struggles. Sometimes I'm sure like we all relate here, like we truly hate our disabled bodies. So are we making space for that hate, or are we only making space for pride and joy? Right? So yeah. হ্যাঁ, লাইক আমার মনে হয় সেটা একটা ভালো পয়েন্ট, যে আমরা সবসময় যে এই যে সেলফ লাভ বলি, শুধু ডিসেবিলিটির কনটেক্সটে না, এমনিতেই যে সেলফ লাভ বলি,
সেটা এখন মানে অন্য অনেকেও বলছে যে মানে সেটা সেলফ অ্যাকসেপ্টেন্স হয়তো বলা উচিত। আর আমার এটা মানে কেউ কেউ একটা মানে সুন্দর সেলফি তুলছে হ্যাশট্যাগ সেলফ লাভ মে আপনি ফেভারিট হু, মানে এ থেকে তোমাকে নিজেকে ভালো লাগছে, ভালো দেখতে লাগছে, মানে তুমি নিজেকে খুব ভালোবাসো। মানে আমার মনে হয় যে আগে নিজেকে তুমি কি মানে সেটা আগে জানতে হবে। মানে তুমি কাউকে জানলেই তো তারপরে তুমি তাকে ভালোবাসতে পারবে। শুধু তাকে কেমন দেখতে বা সে কত পপুলার মানে সেগুলো সেলফ লাভ নাকি? তো আমার মনে হয় মানে সেটা ঠিক যে মানে অ্যাকসেপ্টেন্স বা নিজে সেলফ নলেজ, যে তারপরে তোমার মধ্যে কতটা লাভ আছে, কতটা হেট আছে, তোমার যে নিজের ডিসেবিলিটির সাথে যে ডিসকমফর্ট বা নিজের ট্রান্সনেসের সাথে যে ডিসকমফর্ট বা যে জেন্ডার ডিসফোরিয়া বা হোয়াটএভার, তো সে সব কিছুর জন্য তারপরে স্পেস তৈরি হতে পারে। আমার মনে হয় প্রথমে যে আমরা সেটা নিজে মানে অন্যদেরকে যেমন আমরা অ্যাকোমোডেশনের কথা বলি, কিন্তু আমার মনে হয় আমরা যারাই ডিসেবল আমরা সবাই অন্যদেরকে অ্যাকোমোডেট করা নিয়ে অনেকটা ভাবি যে আমি কি করে মানে অন্যদের ওপর বোঝা হব না, বা অন্যদের আমার জন্য যেন খুব বেশি অসুবিধা না হয়। তো সেইখান থেকে আগে বেরিয়ে যে আমি নিজে কি আমি সেটা জানি, আমার নিজের সাথে একটা সম্পর্ক তৈরি করি, তারপরে সেটা ভালোবাসা দুঃখ সব কিছুর জন্য তারপরে জায়গা সৃষ্টি হতে পারে। তোমাদের কথা থেকে যেটা মানে পাচ্ছি আমি, সেটা হচ্ছে যে তোমরা যেভাবে বললে নিজেদের কথাগুলো, তাতে এটা আসলো যে ওই সেলফ অ্যাকসেপ্টেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে সেই সেলফ অ্যাকসেপ্টেন্স থেকে যদি সেলফ লাভ হয়, এবং সেই সেলফ লাভ উড অলসো তোমাকে ওই একটা এই জার্নিটাকে আরও অনেকটা অ্যাফার্মেটিভলি করতে সাহায্য করবে। আর নু যেমন বলছে যে তাতে গ্রিফও আছে, ফেলিয়ারের একটা ধারণাও আছে, বাট অ্যাগেন সেটাও আমি কিভাবে ন্যাভিগেট করছি। এবং এই আমাদের সবার জার্নি, এই ন্যাভিগেশনের জার্নির মধ্যে দিয়ে এই যে একটা মিথ, এক ধরনের ধারণা যে ডিসেবলড পিপল আর বা ডিসেবল বডিজ বলো বা মাইন্ডস বলো, দে আর আনপ্রোডাক্টিভ, দে আর ইউজলেস, দে আর সেক্সুয়ালি নট ডিজায়ারেবল, এই পুরো মিথটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রেক করা যায় থ্রু তোমরা যেভাবে তোমাদের জার্নিজের কথা বললে, সেটা থেকে আমরা এই ধারণাটাকে অ্যাকচুয়ালি ব্রেক করতে পারি, রাইট? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।